হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড আপার প্রাইমারি 2025 মানে 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান বা যেটা আমরা বলি সোশ্যাল স্টাডিজ। সোশ্যাল স্টাডিজের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে জিওগ্রাফি। তো জিওগ্রাফি থেকে আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশসমূহ। এই যে টপিকটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। তো যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দাও, তাহলে রেগুলার যখনই আমি ক্লাস আপডেট করব তখন কিন্তু তার নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, চলো। এর আগের ক্লাসে কিন্তু আমরা যে ভারতের যে অবস্থান, সেই ভারতের অবস্থান সম্পর্কে কিন্তু ডিটেলসে পড়েছিলাম। তাহলে ভারতের অবস্থান নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। চলো এবার আমরা সরাসরি ক্লাসের মধ্যে প্রবেশ করি। প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করো, ঠিক আছে? ওকে, চলো দেখো। তাহলে এখানে যদি আমরা ভালো করে দেখি যে ভারতের প্রতিবেশী দেশ কটি রয়েছে, তাহলে মেনলি দেখো কোনো কোনো জায়গায় 8টি বা কোনো কোনো জায়গায় 9টি কিন্তু রয়েছে। দেখো, যদি 8টা অপশানে থাকে তাহলে কি কি হবে? বাংলাদেশ, নামগুলো একটু ভালো করে দেখো। একটা হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান। বোঝা গেল? তাহলে যদি 8টা প্রতিবেশী দেশের কথা বলা হয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান। আর কোনো কোনো জায়গায় আবার 9টা আছে। কটা আছে? 9টি। তাহলে এখানে কি যুক্ত হবে? মালদ্বীপ। মনে থাকবে, মালদ্বীপ কিন্তু হবে। বোঝা গেল? তাহলে এই যে মালদ্বীপের কথা বলছি, মালদ্বীপ, এই মালদ্বীপের কথাটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে ভারতের প্রতিবেশী দেশ কটি? ভারতের প্রতিবেশী দেশ কোনো কোনো জায়গায় 8টি রয়েছে বা কোনো কোনো জায়গায় 9টি। পরীক্ষার অপশন অনুযায়ী আনসার করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট দেখো, এর মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা সব থেকে বেশি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বেশি সীমানা শেয়ার করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ। কতটা? সেটা হচ্ছে 4096 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে বাংলাদেশের সঙ্গে ভারত সব থেকে বেশি বিস্তার সীমানা শেয়ার করেছে, যেটা হচ্ছে 4096 কিলোমিটার। আর সব থেকে কম যেটা সীমানা শেয়ার করেছে সেটা হচ্ছে আফগানিস্তান। সেটা হচ্ছে কত কিলোমিটার? 80 কিলোমিটার। তাহলে সব থেকে বেশি সীমানা শেয়ার করেছে বাংলাদেশ, 4096 কিলোমিটার। আর সব থেকে কম সীমানা শেয়ার করেছে সেটা হচ্ছে আফগানিস্তান, সেটা হচ্ছে 80 কিলোমিটার। বোঝা গেল? তারপর নেক্সট, এছাড়াও কি বলছে দেখো, চীন, বাংলাদেশ, নেপাল, ভারতের 5টি করে রাজ্য সীমানা শেয়ার করেছে। এগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। চলো আমরা ছকের সাহায্যে এগুলো দেখে নিই। এগুলো একটু ভালো করে মুখস্থ করবে, খুব পরীক্ষায় প্রশ্ন আছে, খুবই পরীক্ষায়, ঠিক আছে? এগুলো থেকে খুবই পরীক্ষায় প্রশ্ন আছে। চীনের সঙ্গে, চীনের রাজধানীর নাম কি? চীনের রাজধানীর নাম বেনজিং। ভারতের সঙ্গে চীনের সীমানা 3917, মনে রাখা দরকার নেই, কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট। চীনের সঙ্গে কোন কোন ভারতের রাজ্যগুলি সীমানা শেয়ার করেছে দেখো, একটা জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। আমরা যদি ছবির সাহায্যে দেখি তাহলে জিনিসটা বুঝতে পারবো। দেখো, এই যে তোমাদের যে জম্মু কাশ্মীরটা রয়েছিল, এই যে লাদাখ, এই লাদাখটা কি করছে? চীনের সঙ্গে সীমানা শেয়ার করছে। তারপরে যে হিমাচল প্রদেশ সীমানা শেয়ার করছে। তারপরে উত্তরাখণ্ড করছে। বোঝা গেল? তারপরে এই যে সিকিম করছে, অরুণাচল প্রদেশ করছে। তো এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। দেখো, টোটাল 5টা করা পেলাম। একটা লাদাখ, হিমাচল প্রদেশ, তারপরে পেলাম কি উত্তরাখণ্ড, তারপরে পেলাম আমরা সিকিম, তারপরে পেলাম অরুণাচল প্রদেশ। টোটাল 5টা। তাহলে ভারতের 5টা যে রাজ্য রয়েছে সেইগুলো কিন্তু এই চীনের সঙ্গে সীমানা শেয়ার করছে। বোঝা গেল? ক্লিয়ার? তারপরে বাংলাদেশ, বাংলাদেশের সঙ্গেও কিন্তু 5টা, ঠিক আছে? তাহলে চীনের সঙ্গে কটা? 5টা। বাংলাদেশের সঙ্গেও 5টা। তাহলে বাংলাদেশের সীমানা শেয়ার কতটা করেছে? 4096 কিলোমিটার, সব থেকে বেশি। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। এবার বাংলাদেশের সঙ্গে কে কে সীমানা শেয়ার করছে একটু দেখে নাও। দেখো, তাহলে বাংলাদেশের সঙ্গে যারা যারা সীমানা শেয়ার করছে, প্রথমে পাবো পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। যদি আমরা ছবির সাহায্যে দেখি তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বাংলাদেশ কোনটা? বাংলাদেশ দেখতে পাচ্ছি আমরা এইটা, তাই তো? এটা বাংলাদেশ।
তাহলে বাংলাদেশের সঙ্গে সীমানা শেয়ার করছে কে? পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের সঙ্গে সব থেকে সীমানা শেয়ার করছে কে? পশ্চিমবঙ্গ কিন্তু সব থেকে বেশি সীমানা শেয়ার করছে। তারপর দেখো এইটা দেখো ত্রিপুরা, দেখতে পাচ্ছ এই ত্রিপুরা। ওকে, তারপর দেখো এই যে আছে কে? মেঘালয়, এখানে মেঘালয় রয়েছে, ত্রিপুরা মেঘালয়। তারপর দেখো আসাম রয়েছে, ত্রিপুরা মেঘালয় আসাম, তারপর পশ্চিমবঙ্গ, এগুলো কিন্তু রয়েছে। তারপর নেক্সট দেখো পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে সীমানা শেয়ার করছে চারটি, একটা গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর আর পাঞ্জাব। এগুলো ছবির সাহায্যে পড়তে হবে, না হলে কিন্তু মাথায় থাকবে না। আর পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ, এটা পড়ে রাখবে। তাহলে কি কি বললাম? পাকিস্তানের সঙ্গে চারটে, গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর আর পাঞ্জাব। তাহলে আমরা একটু ছবিটা দেখে নিই, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি এইটা তো পাকিস্তান, তাহলে পাকিস্তানের সঙ্গে সীমানা শেয়ার করছে কি? লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান আর গুজরাট। বোঝা গেল? তাহলে বর্তমানে কে কে সীমানা শেয়ার করেছে? একটা গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর আর লাদাখ। ঠিক আছে, এগুলো একটু ভালো করে মাথায় রাখবে, কারণ এগুলো ছবির সাহায্যে যদি পড়ো তাহলে কিন্তু জিনিসটা আরো বেশি মাথাতে থেকে যাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। তারপর চলেছে নেপাল। নেপালের সঙ্গে সীমানা শেয়ার করছে 1752, আর নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু, এটা কিন্তু 5টা। নেপালের সঙ্গেও সীমানা শেয়ার করেছে 5টা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। দেখো ছবি দেখো, তাহলে নেপাল কোথায় রয়েছে? আমরা যদি দেখি ভালো করে, নেপাল রয়েছে কোথায়? নেপাল হচ্ছে এই অংশটা, এই অংশ যদি নেপাল হয়, এই অংশ দেখো উত্তরাখণ্ড, তারপর চলেছে উত্তরপ্রদেশ, বিহার, ঠিক আছে, সিকিম আর এই পশ্চিমবঙ্গ। এই 5টা কিন্তু সীমানা শেয়ার করেছে, মনে থাকবে। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে মায়ানমার। মায়ানমারের সঙ্গে সীমানা শেয়ার করে 4টি, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ। আর মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে কি? নেপিদ, এটা মাথায় রেখো। তাহলে মায়ানমারের সঙ্গে 4টি শেয়ার করছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। তাহলে কি কি দেখে নেই আমরা একটু ভালো করে। তাহলে এখানে যদি আমরা ছবিটা দেখি তাহলে জিনিসটা বুঝতে পারবো। মায়ানমারটা কোথায় রয়েছে দেখো, মায়ানমারটা রয়েছে আমাদের এখানে, ঠিক এই জায়গাটা রয়েছে মায়ানমার, এই তো অংশটা সাদা অংশ মায়ানমার রয়েছে। তাহলে মায়ানমারের সঙ্গে কে কে সীমানা শেয়ার করে দেখতে পাচ্ছি? এই যে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এরা। বুঝতে পেরেছো? তাহলে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এরা কিন্তু সীমানা শেয়ার করেছে মায়ানমারের সঙ্গে। বোঝা গেল? ক্লিয়ার? এবার চলেছি ভুটান। ভুটানের রাজধানীর নাম হচ্ছে কি? থিম্পু, আর এটা হচ্ছে 857 কিলোমিটার সীমানা শেয়ার করেছে সিকিম, পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ। আমরা যদি ছবি দেখি ভুটানের, তাহলে জিনিসটা আরো বেশি বুঝতে পারবো। দেখো এখানে যদি ভুটানের ছবিটা আমরা দেখি, এই যে ছবিটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ ভুটানের ছবি, এখানে পশ্চিমবঙ্গ রয়েছে, তারপর দেখো এখানে রয়েছে আসাম রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, ঠিক আছে, আর এছাড়া কি রয়েছে? সিকিম রয়েছে। এই নামগুলো একটু ভালো করে মাথায় রাখো। তারপর লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের সঙ্গে সীমানা শেয়ার করছে একমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীর, এটা হচ্ছে টোটাল 80 কিলোমিটার, সব থেকে কম। আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। তাহলে এখানে পেলাম, দেখো ছবিটা দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে। এই যে আফগানিস্তান রয়েছে এখানে, এই অংশটা আফগানিস্তান। তাহলে আফগানিস্তানের সঙ্গে সীমানা শেয়ার করছে বর্তমানে যেটা, সেটার নাম হচ্ছে কি? লাদাখ। এখন কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীর কিন্তু সীমানা শেয়ার করেনি, কারণ এখন জম্মু কাশ্মীরটা ভাগ হয়ে গেছে লাদাখ এবং জম্মু কাশ্মীরে। তাই তাই এখন আফগানিস্তানের সঙ্গে সীমানা শেয়ার করেছে কে? লাদাখ। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এইগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, আমি বারবার করে কিন্তু বলে দিলাম। তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা স্ক্রিনে যে আমাদের নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটিতে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখানে আমাদের যে কোর্সগুলো ফেসিলিটি তোমরা পাবে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইমারি, আপার প্রাইমারি, মক টেস্ট, নোটস, ইন্টারভিউ, সমস্ত কোর্সের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। একদম তোমাদের রেঞ্জের মধ্যে ফিজ রাখা হয়েছে। একদম প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি আপ টু এক্সাম, এক্সাম পর্যন্ত প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি থাকবে। তো তোমরা যারা
আমাদের কোর্সগুলো বাই করতে চাইছো, এখানে যে নাম্বারটি দেওয়া আছে 9647300217, এখানে রেগুলার ক্লাসের পিডিএফ ক্লাস হবে এই অ্যাপসের মাধ্যমে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, প্রিভিয়াস এর প্রশ্ন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা। ভর্তি চলছে, তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের পুরো কোর্স সম্পর্কে তোমরা আরো ডিটেলস জানতে পারবে, কবে, কখন, কিভাবে ক্লাস হয়, সমস্ত কিছু। দেখতে পাচ্ছ এখানে ছবি দেওয়া আছে, যেটা আমি তোমাদেরকে ছবির সাহায্যে বোঝালাম, সেটা এখানে কিন্তু লেখা আছে। এবার চলে আসি ভারতের সঙ্গে যে প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে, দেশগুলো রয়েছে, তার মধ্যে যে সীমানা, সেই সীমানাগুলোর নাম কি। তারপরে প্রথমে আমরা দেখবো কি ডুরান্ড লাইন। ডুরান্ড লাইনে যদি দেখি তাহলে হচ্ছে কি ভারত ও আফগানিস্তানের মধ্যে রয়েছে। তাহলে ভারত কোনটা? এটা ভারত, এটা ভারত, আর এই আফগানিস্তান এটা। এই যে ভারত এবং আফগানিস্তানের মধ্যে এই যে সীমানা, এই সীমানাটাকে আমরা কি বলবো? এই সীমানাটাকে আমরা বলবো কি ডুরান্ড লাইন। তাহলে ভারত ও আফগানিস্তানের মধ্যে যেটা রয়েছে সেটাকে আমরা কি বলবো? ডুরান্ড লাইন। নেক্সট হচ্ছে কি ম্যাকমোহন লাইন। ভারত ও চীনের মধ্যে সীমানা শেয়ার করেছে কে? ম্যাকমোহন লাইন। তাহলে চীনটাকে, এটা চীন, তাহলে ঠিক এইখান থেকে শুরু করছে, এই জায়গা থেকে শুরু করো, এই যে পর্যন্ত যে চলে আসছে, এই পুরোটা অংশটাকে আমরা বলবো কি ম্যাকমোহন লাইন। মনে থাকবে? তাহলে ম্যাকমোহন লাইন কার সঙ্গে রয়েছে? ম্যাকমোহন লাইন রয়েছে ভারত ও চীন। তারপর যেটা রয়েছে র্যাডক্লিফ লাইন রয়েছে, 24তম প্যারালাল লাইন রয়েছে, 28তম প্যারালাল লাইন, লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, এগুলো কার মধ্যে রয়েছে? এগুলো রয়েছে ভারত ও পাকিস্তান। তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমানাগুলো রয়েছে তার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন, 24তম প্যারালাল লাইন, 28তম প্যারালাল লাইন, লাইন অফ কন্ট্রোল। এগুলো কিন্তু রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। মনে থাকবে? তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে পক প্রণালী। পক প্রণালী ও মান্নার উপসাগর। পক প্রণালী ও মান্নার উপসাগর হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। তাহলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে কি পক প্রণালী ও মান্নার উপসাগর। ঠিক এই জায়গাটা, ঠিক এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ভারতের মিডলে যেটা রয়েছে সেটা হচ্ছে পক প্রণালী বা মান্নার উপসাগর। বোঝা গেল? ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে ভারতের প্রমাণ সময়, যেটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ভারতের প্রমাণ সময় কোনটা? দেখতে পাচ্ছি আমরা এলাহাবাদের নিকট মির্জাপুরের 82°30 পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে বলা হয় ভারতের প্রমাণ সময়। তাহলে ভারতের প্রমাণ সময় কাকে বলা হয়? 82°30, মনে থাকে 82°30 পূর্ব দ্রাঘিমা। তাহলে ভারতের প্রমাণ সময় বলা হয় 82°30 পূর্ব দ্রাঘিমাকে, যেটা রয়েছে এলাহাবাদের নিকট মির্জাপুরে। মনে থাকবে এটা, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, উত্তরপ্রদেশের এলাহাবাদ। ভারতের প্রমাণ সময় যেটা বলা হয় গ্রিনিচ মেন টাইম, যেটা ইংল্যান্ডে রয়েছে, গ্রিনিচ মেন টাইম থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। তাহলে ভারতের প্রমাণ সময় ইংল্যান্ডের গ্রিনিচ টাইম থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। এই পয়েন্টটা ভালো করে মাথায় রেখো। তাহলে দেখো, ভারতের পূর্বতম যে প্রান্ত রয়েছিল, ভারতের পূর্বতম প্রান্ত আমরা এর আগে পড়েছিলাম অরুণাচল প্রদেশ, এবং পশ্চিমতম প্রান্ত গুজরাট। এই দুটোর মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে প্রায় 116 মিনিট বা প্রায় 2 ঘন্টা। এটা ইম্পর্টেন্ট। তাহলে ভারতের পূর্ব থেকে পশ্চিম যদি আমরা দেখি ছবির সাহায্যে, এই যে ভারত, অর্থাৎ এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটা, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের সময়ের পার্থক্য তো প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা হেরফের কিন্তু হয়ে থাকে। কারণ দেখো, কারণটা কি? কারণ হচ্ছে ভারতের পূর্বতম প্রান্ত হচ্ছে কত? 97°25, আর ওইদিকে ছিল গুজরাটে ছিল কত? 68°7। যদি আমরা বিয়োগ করি সেটা হয়ে যাচ্ছে 29°, আর 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট। তাই 29কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 116 মিনিট বা প্রায় 2 ঘন্টা। এটা মাথায় রেখো। নেক্সট দেখো বলছে কলকাতার দ্রাঘিমাংশ কত? কলকাতার দ্রাঘিমাংশ হচ্ছে 88°21, যেটা ভারতের প্রমাণ সময়ের থেকে প্রায় 24 মিনিট এগিয়ে থাকে। কেন এগিয়ে থাকে? দেখো, কলকাতা ও এলাহাবাদের সময় পার্থক্য। কলকাতা হচ্ছে 88°21 আর এলাহাবাদের হচ্ছে 82°30। যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত? 6 ডিগ্রি। যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি 6 ডিগ্রি। তাহলে সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য হচ্ছে 6 × 4 = 24 মিনিট। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো,
তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা স্ক্রিনে যে আমাদের নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটিতে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখানে আমাদের যে কোর্সগুলো ফেসিলিটি তোমরা পাবে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইমারি, আপার প্রাইমারি, মক টেস্ট, নোটস, ইন্টারভিউ, সমস্ত কোর্সের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। একদম তোমাদের রেঞ্জের মধ্যে ফিজ রাখা হয়েছে। একদম প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি আপ টু এক্সাম, মানে এক্সাম পর্যন্ত প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি থাকবে। তো তোমরা যারা আমাদের কোর্সগুলো বাই করতে চাইছো, এখানে যে নাম্বারটি দেওয়া আছে 9647300217, এখানে রেগুলার ক্লাসের পিডিএফ, ক্লাস হবে এই অ্যাপসের মাধ্যমে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, প্রিভিয়াস এর প্রশ্ন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা। ভর্তি চলছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের পুরো কোর্স সম্পর্কে তোমরা আরো ডিটেলস জানতে পারবে, কবে, কখন, কিভাবে ক্লাস হয়, সমস্ত কিছু। চলো এবার আমরা এক নজরে যতটুকু পড়লাম আমরা একটা জিস্ট আকারে দেখে নিই। ওকে, প্রত্যেকে রিভিশন করে নাও। যতটুকু আমরা পড়েছি একদম জিস্ট আকারে কিন্তু আমরা সেইটুকু জেনে নেব, যেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমাদের যে বর্তমানে ভারতে কটি রাজ্য রয়েছে, তাহলে মাথায় রাখবে বর্তমানে আমাদের টোটাল এখন ভারতে রাজ্য রয়েছে 28টি। এখানে 29টা আছে, এটা আপডেট করে নাও। এখন বর্তমানে টোটাল রাজ্য রয়েছে কটা? 28টা রাজ্য রয়েছে। আর কেন্দ্রশাসিত অঞ্চল কটা রয়েছে? কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে টোটাল হচ্ছে 8টা। কটা? 8টা। তাহলে বর্তমানে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আমাদের ভারতবর্ষ গঠিত। ওকে, ক্লিয়ার? দেখো এক নজরে আমাদের ভারতে যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার নামগুলো একটু আমরা দেখে নেব এক ঝলকে। প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি আন্দামান এবং নিকোবর। দেখতে পাচ্ছ এটা রয়েছে কি আন্দামান এবং নিকোবর রয়েছে প্রথমে। তারপর রয়েছে দ্বিতীয় নম্বর রয়েছে চণ্ডীগড়। তারপর দেখো দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দামান অ্যান্ড দিউ। তাহলে আগেকার দিনে মানে আগে 9টা ছিল, তখন কি ছিল এই দাদরা নগর হাভেলি এবং এই দামান দিউ এরা কিন্তু দুটো আলাদা আলাদা ছিল। এখন বর্তমানে অ্যাট প্রেজেন্ট দাদরা নগর হাভেলি অ্যান্ড দামান দিউ এটা কিন্তু মার্জ হয়ে গেছে এবং একটাই কিন্তু মানে ইউনাইটেড টেরিটরি হয়েছে। নেক্সট বলছে দিল্লি, যেটা আমরা ন্যাশনাল ক্যাপিটাল বলি। তারপরে হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, তার লাক্ষাদ্বীপ আর পন্ডুচেরি। এই টোটাল 8টা। তাহলে বর্তমানে আমাদের এখন টোটাল 8টা কিন্তু ইউটি রয়েছে বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। মনে থাকবে এইগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, ভারতে প্রত্যেক রাজ্যে নির্বাচিত রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয়। আমাদের ভারতবর্ষে টোটাল 28টা রাজ্য রয়েছে আর প্রত্যেকটা রাজ্যে সরকার নির্বাচিত হয়। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে একমাত্র পুদুচেরি এবং দিল্লি, ভালো করে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখবে, একমাত্র পন্ডুচেরি আর দিল্লিতে যেখানে কিন্তু নির্বাচিত হয়। আর বাকি যেটা রয়েছে 6টা, বাকি যে 6টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ওখানে লেফটেন্যান্ট গভর্নর রয়েছে। কে রয়েছে? লেফটেন্যান্ট গভর্নর, যেটা রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয় বা সিলেক্ট হয়, রাষ্ট্রপতি দ্বারা সিলেক্টেড হয়। আর একমাত্র পন্ডুচেরি আর দিল্লিতে যে সরকার রয়েছে সেটা কিন্তু ইলেক্টেড, অর্থাৎ নির্বাচন করা হয় ভোটের মাধ্যমে। আর ওপর যেটা রয়েছে সেগুলো হচ্ছে রাষ্ট্রপতির শাসনাধীন, মানে রাষ্ট্রপতি দ্বারা শাসন করা হয় বাকি 6টা। নেক্সট দেখো, নেক্সট বলা হয়েছে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন বলে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য তৈরি হয়েছিল, নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব পরীক্ষা প্রশ্ন আসে এখান থেকে, প্রচুর পরীক্ষা প্রশ্ন আসে। মাথা রাখবে 1956 সালে, সালটা মাথায় রাখো, সালটা হচ্ছে 1956 সাল। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠন হয়। তাহলে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠন হয়েছিল কবে? 1956 সালে। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠন হয়েছিল, সেই রাজ্যটির নাম কি? তাহলে হবে অন্ধ্রপ্রদেশ। তারপর দেখো বলছে পন্ডুচেরি বা যেটাকে বলা হয় পুদুচেরি, এই কেন্দ্রশাসিত অঞ্চলটির 4টি জেলা রয়েছে। কটি জেলা রয়েছে? 4টি জেলা রয়েছে, যেটা হচ্ছে ফার্সি উপনিবেশ ছিল। ঠিক আছে, এরা ফার্সিদের উপনিবেশ ছিল। যখন আমরা ইতিহাস পড়বো তখন জিনিসটাকে বুঝতে পারবো।
একটা জিনিস মাথায় রাখবে, এই পন্ডুচেরি যে এই যে পন্ডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলটির 4টি জেলা রয়েছে, সেই 4টি জেলা আবার 3টি রাজ্যের মধ্যে অবস্থান করছে। এটা ইম্পর্টেন্ট। তাহলে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের 4টি জেলা 3টি রাজ্যের ওপরে বিস্তার লাভ করেছে, মানে 3টি রাজ্যের মধ্যে সীমানা শেয়ার করেছে, মানে 3টে রাজ্যের মধ্যে অবস্থান করছে। দেখো কি কি। 1 নাম্বার, পন্ডুচেরির 4টি রাজ্য রয়েছে, কি পন্ডুচেরির 4টি জেলা রয়েছে কি কি। একটা হচ্ছে কারাইকল এবং পদুচেরি, এই দুটি জেলা রয়েছে তামিলনাড়ুতে। তারপর রয়েছে কি ইয়ানাম রয়েছে অন্ধ্রপ্রদেশে। আর মাহেটি রয়েছে কেরালাতে। তাহলে কটা জেলা পেলাম? পন্ডুচেরির আমরা কিন্তু 4টে জেলা পেলাম। ভালো করে দেখো, পন্ডুচেরির 4টি জেলা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, আর এই 4 নাম্বার হচ্ছে মাহে। বুঝতে পেরেছো? তাহলে পন্ডুচেরির 4টি জেলা রয়েছে, আর ওই 4টে জেলা কিন্তু 3টে রাজ্যের মধ্যে অবস্থান করছে। এই জেলাগুলির মধ্যে পন্ডুচেরির আয়তন হচ্ছে সব থেকে বেশি। তাহলে পন্ডুচেরির কোন জেলার আয়তন সব থেকে বেশি? সেটা হবে পদুচেরির আয়তন সব থেকে বেশি। আর এটি কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম পদুচেরি নামেই রাখা হয়েছে। 2006 সালে ফরাসি নাম ছিল পন্ডুচেরি, যেটা বদলে তামিল নাম হয়েছে পদুচেরি। তাহলে 2006 সাল পর্যন্ত এর নাম ছিল কি? পন্ডুচেরি। কিন্তু পরবর্তী সময়ে এটার নাম রাখা হয়েছে কি? পদুচেরি। আর এই পদুচেরি নামটা হচ্ছে তামিল নাম, আর পন্ডিচেরিটা হচ্ছে ফরাসি নাম, কারণ এখানে ফরাসিরা থাকতো। নেক্সট, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে একমাত্র পন্ডুচেরি এবং দিল্লিতে জনগণ দ্বারা নির্বাচিত হয়, যেটা আমি এর আগে তোমাদেরকে বললাম। 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে ভারতের নবীনতম, অর্থাৎ এখন 29তম আগে ছিল, এখন 28তম হয়ে গেছে। কারণ আমরা জানি জম্মু কাশ্মীরকে এখন সেটা নেই, জম্মু কাশ্মীর এখন জেলা মানে রাজ্য নেই, সেটা কিন্তু এখন ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়েছে। তাই এখন বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা হচ্ছে 28টি। তাহলে বর্তমানে ভারতের এখন রাজ্য সংখ্যা 28টি। আর সব থেকে নবীনতম রাজ্যের নাম কি? সেটা হবে তোমার তেলেঙ্গানা। তেলেঙ্গানা হচ্ছে ভারতের সব থেকে নবীনতম রাজ্য। তেলেঙ্গানার সীমার মধ্যে অবস্থিত হায়দ্রাবাদ, যার বর্তমান 2 রাজ্যের রাজধানী। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কি হায়দ্রাবাদ। তেলেঙ্গানার রাজধানীর নাম কি? তেলেঙ্গানার রাজধানীর নাম হচ্ছে হায়দ্রাবাদ। আমরা প্রত্যেকটা রাজ্যের রাজধানী সম্পর্কে জানবো। আর অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার কৃষ্ণা নদীর অববাহিকায় অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতী গঠিত হয়েছে। তাহলে মনে মাথায় থাকবে। তাহলে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর নাম কি? অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর নাম হচ্ছে, বলে ফেলো, সেটা হচ্ছে অমরাবতী। আর অমরাবতী হচ্ছে গুন্টুর জেলায় কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এই কথাগুলো ভালো করে মাথায় রেখো। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ভারতের বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে রাজস্থান, আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। তাহলে ভারতের সব থেকে বৃহত্তম রাজ্যের নাম কি? ভারতের সব থেকে বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে রাজস্থান, দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, আর তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল নাম হচ্ছে আন্দামান ও নিকোবর। মাথায় রাখবে। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া। তারপর রয়েছে কি? তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে হচ্ছে সিকিম, তারপর নেক্সট রয়েছে ত্রিপুরা। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে ভারতের সব থেকে ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া, আর দ্বিতীয় স্থানে রয়েছে সিকিম, আর তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? ভারতের সব থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সব থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। আর সর্বাধিক রাজ্য সীমানা শেয়ার করেছে যে রাজ্যের সাথে, সেটি হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ হচ্ছে এমন একটি রাজ্য যেটা কিন্তু সব থেকে বেশি সীমানা শেয়ার করেছে অন্যান্য রাজ্যের তুলনায়। ঠিক আছে? নেক্সট দেখো, উত্তরপ্রদেশকে 8টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি স্পর্শ করেছে। এগুলোর নাম কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে?
উত্তরপ্রদেশের সঙ্গে কে কে সীমানা শেয়ার করছে দেখো, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড এগুলো। এছাড়াও আসামের সঙ্গে রয়েছে 7টি। এগুলো নামগুলো একটু ভালো করে তোমাদেরকে মুখস্থ করতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করা আছে। সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য নাম হচ্ছে উত্তরপ্রদেশ, সব থেকে জনসংখ্যা বেশি। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কে দেখো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছে মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ। তাহলে সব থেকে বেশি লোক সংখ্যা কোথায়? সব থেকে লোক সংখ্যা বেশি উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে মহারাষ্ট্র, তারপরে বিহার, তারপর রয়েছে পশ্চিমবঙ্গ। আর সব থেকে কম জনসংখ্যা রয়েছে কোথায়? সব থেকে কম জনসংখ্যা রয়েছে সিকিমে। সিকিমে সব থেকে জনসংখ্যার পরিমাণটা কম। তারপরে স্থান দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছে কে? মিজোরাম, অরুণাচল প্রদেশ আর গোয়া। বোঝা গেল? তাহলে সব থেকে লোক সংখ্যা কম কার? সিকিম। দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম, তৃতীয় স্থানে অরুণাচল প্রদেশ আর চতুর্থ স্থানে রয়েছে গোয়া। ভারতে এখন বর্তমানে মোট জেলার সংখ্যা হচ্ছে 712টি। গুজরাটের কচ্ছ হচ্ছে ভারতের সব থেকে বৃহত্তম জেলা। তাহলে ভারতের সব থেকে বৃহত্তম জেলার নাম কি? গুজরাটের কচ্ছ। তারপর হচ্ছে কি জম্মু কাশ্মীর জেলা বোঝা গেল? জম্মু কাশ্মীরের লে। তাহলে সব থেকে বৃহত্তম রয়েছে কে? সেটা হচ্ছে গুজরাটের কচ্ছ। তারপর হচ্ছে জম্মু কাশ্মীরের লে। কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডুচেরির মাহে, যেটা আমি এতক্ষণ পড়ালাম। তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডুচেরি মাহে জেলাটি হচ্ছে ভারতের সব থেকে ক্ষুদ্রতম জেলা। তাই ভারতের সব থেকে ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে মাহে, আর বৃহত্তম জেলার নাম হচ্ছে কি? সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে কি? গুজরাটের কচ্ছ। আর ভারতের এখন জনঘনত্ব কত ইম্পর্টেন্ট? ভারতের জনঘনত্ব হচ্ছে 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে এখন বর্তমানে ভারতের জনসংখ্যা হচ্ছে 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। নেক্সট, সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে দিল্লি, যেটার রয়েছে 11,320 জন। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে ভারতের সব থেকে জনঘনত্বপূর্ণ রাজ্য বা ইউনিয়ন টেরিটরি কস্ট যদি বলে, তাহলে আনসার হবে কি? দিল্লি। আর সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য যদি আসে, সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে কি? বিহার। সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার, 1106 জন। দ্বিতীয়, তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ আর কেরালা। তাহলে প্রথম স্থানে রয়েছে বিহার, দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ আর তৃতীয় স্থানে রয়েছে কেরালা। মনে থাকবে এগুলো। নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? সর্বনিম্ন। সব থেকে জনঘনত্ব কোনটাতে কম? তাহলে কোন রাজ্যে সব থেকে জনঘনত্ব কম? সেটা হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের জনঘনত্ব সব থেকে কম, মাত্র 17 জন। তারপরে সর্বনিম্ন রয়েছে দ্বিতীয়, তৃতীয় স্থান হিসাবে মিজোরাম এবং জম্মু কাশ্মীর। তাহলে সব থেকে কম হচ্ছে কোথায়? অরুণাচল প্রদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম আর তৃতীয় স্থানে রয়েছে জম্মু কাশ্মীর। নেক্সট বলছে রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি সাক্ষরতার হার কার বেশি? তাহলে কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি? এবং প্রথম দিক থেকে রয়েছে কেরালা, প্রথম দিকে রয়েছে কেরালা, দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম, তৃতীয় স্থানে রয়েছে কে? গোয়া, আর 1 নম্বরে কেরালা। তাহলে সাক্ষরতার হার সব থেকে বেশি কোথায়? কেরালাতে। 2 নম্বরে রয়েছে মিজোরাম আর তৃতীয় স্থানে রয়েছে গোয়া। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সব থেকে বেশি সাক্ষরতার দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কে? লাক্ষাদ্বীপ 1 নম্বর, 2 নম্বর দামান দিউ আর 3 নম্বর রয়েছে আন্দামান। বোঝা গেল? তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সব থেকে সাক্ষরতার হার বেশি লাক্ষাদ্বীপ, 2 নম্বর হচ্ছে দামান দিউ আর 3 নম্বর রয়েছে আন্দামান নিকোবর। নেক্সট দেখো, নেক্সট বলছে রাজ্যগুলির মধ্যে সব থেকে কম সাক্ষরতা। রাজ্যগুলির মধ্যে সব থেকে কম সাক্ষরতার দিকে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, সেটা হবে কি? আনসার বিহার, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ। বিহারের সব থেকে সাক্ষরতার হার কম, তারপর রয়েছে তেলেঙ্গানা, তারপর রয়েছে অরুণাচল প্রদেশ। ভারতে বনভূমির মোট পরিমাণ হচ্ছে 21.54%। তাহলে ভারতে বর্তমানে মোট বনভূমির পরিমাণ কত? 21.54%। গাছ ও বনভূমি দিয়ে রয়েছে কত? গাছ এবং বনভূমি, তাহলে গাছ এবং বনভূমি দিয়েছে কত? 24.4। বনভূমি অঞ্চল গড়ে তোলার জন্য মাত্র 33% দরকার,
অর্থাৎ কোনো একটা দেশের স্বাভাবিক বনভূমির পরিমাণটা কত? কোনো একটা দেশের স্বাভাবিক বনভূমির পরিমাণ হচ্ছে 33%। এটাও কিন্তু ভালো করে মাথায় রাখবে। ভারতের সর্বাধিক বনভূমি দেখা যায় কোথায়? মধ্যপ্রদেশ। ইম্পর্টেন্ট। ভারতের সব থেকে বেশি বনভূমি দেখা যায় মধ্যপ্রদেশ, ৭৭,৪১৪ কিলোমিটার। তারপর রয়েছে কি? অরুণাচল প্রদেশ এবং ছত্তিশগড়। তাহলে ভারতের সব থেকে বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ, আর তৃতীয় স্থানে রয়েছে ছত্তিশগড়। আর রাজ্যের মধ্যে শতাংশ হিসাবে সব থেকে বেশি বনভূমি দেখা যায় কোথায়? মিজোরাম। মিজোরামে রয়েছে ৮৬%। মনে থাকবে। তাহলে যদি বলা হয় আয়তন দিক থেকে হচ্ছে মধ্যপ্রদেশ, আর শতাংশ দিক থেকে যদি বলে তাহলে আনসার হবে মিজোরাম। নেক্সট দেখো, নেক্সট বলছে কেরালা রাজ্যটিকে কি বলা হয়? ভগবানের নিজের দেশ বলা হয় বা গডস ওন কান্ট্রি বলা হয়। তাহলে কেরালাকে কি বলা হয়? কেরালাকে বলা হয় ভগবানের নিজের দেশ বলা হয়। এছাড়াও মশলার বাগান বলা হয় কাকে? কেরালাকে। কেরালাকে কি বলা হয়? মশলার বাগান বলা হয়। তামিলনাড়ুর তাঞ্জাভুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় বছরে দুবার বৃষ্টিপাত হয়। তাহলে তামিলনাড়ুর তাঞ্জাভুরে বছরে দুবার বৃষ্টিপাত হয়, অর্থাৎ দুটো টাইমে বৃষ্টিপাত হয়। এই জন্য এই অঞ্চলটাকে দক্ষিণবঙ্গের শস্য ভাণ্ডার বলা হয়। তাহলে দক্ষিণবঙ্গের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? তামিলনাড়ুর তাঞ্জাভুরকে। ভারতের পাঞ্জাবটিকে কি বলা হয়? পঞ্চ নদের দেশ বলা হয়। তাহলে পঞ্চ নদের দেশ কাকে বলা হয়? পাঞ্জাবকে। পাঞ্জাবকে বলা হয় পঞ্চ নদের দেশ। নেক্সট বলছে অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি ছিল? অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল নেফা, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। ভারতের শীতলতম স্থান মানে হলো জম্মু কাশ্মীরের দ্রাস। ভারতের শীতলতম স্থান হচ্ছে জম্মু কাশ্মীরের দ্রাস। আর ভারতের উষ্ণতম অঞ্চল হচ্ছে পশ্চিম রাজস্থানের বার্মার। মনে থাকবে, ভারতের শীতলতম স্থান হচ্ছে জম্মু কাশ্মীরের দ্রাস, আর ভারতের উষ্ণতম স্থান নাম হচ্ছে রাজস্থানের বার্মার। ভারত তথা বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত হয় মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে মৌসুমীরামে। তাহলে কি বললাম? ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? ভারত তথা সারা বিশ্বে মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে মৌসুমীরামে। নেক্সট, ভারতে বালুকাময় মরুভূমির নাম কি? এটা ইম্পর্টেন্ট। ভারতে বালুকাময় মরুভূমির নাম হচ্ছে রাজস্থানের থর মরুভূমি। গুজরাটের কচ্ছ রণকে বলা হয় ভারতের শুভ্র মরুভূমি বা হোয়াইট ডিজার্ট। তাহলে ভারতের সাদা মরুভূমি কাকে বলা হয়? সেটা হচ্ছে গুজরাটের কচ্ছ, কারণ এখানে প্রচুর পরিমাণে লবণ দেখা যায়। জম্মু কাশ্মীরের লাদাখকে ভারতের শীতল মরুভূমি বলা হয় বা কোল্ড ডিজার্ট বলা হয়। তাহলে ভারতের কোল্ড ডিজার্ট বা ভারতের শীতল মরুভূমি কাকে বলা হয়? সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের লাদাখকে। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে কোরাকোরাম। এটা হচ্ছে K2 বলা হয়, যেটাকে বলা হয় গর্ডিয়ন অস্টিন, ৮৬১১ মিটার। নেক্সট দেখো, নেক্সট বলছে ৮ ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝখানে রয়েছে। ভালো করে মাত্রা রাখবে, এগুলো থেকে পরীক্ষা কিন্তু বারবার জিজ্ঞাসা করার প্রশ্ন। ৮ ডিগ্রি চ্যানেল রয়েছে লাক্ষাদ্বীপের মিনিকয় এবং মালদ্বীপ। তাহলে মিনিকয় মালদ্বীপের মাঝে রয়েছে ৮ ডিগ্রি চ্যানেল। ৯ ডিগ্রি চ্যানেল রয়েছে লাক্ষাদ্বীপের রাজধানী নাম হচ্ছে কাভারাত্তি, কাভারাত্তি ও মিনিকয়ের মধ্যে, কাভারাত্তি এবং মিনিকয়ের মধ্যে। আর ১০ ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান ও নিকোবরের মাঝে। আর ডানকান প্যাসেজ রয়েছে আন্দামানের রুটল্যান্ড এবং ক্ষুদ্র আন্দামানের মধ্যে। মনে থাকবে, এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো ভালো করে মাথায় রাখো, কারণ এগুলো থেকে বারবার কিন্তু প্রশ্ন আসে। তো আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। এবার আমরা নেক্সট ক্লাসে এমসিকিউ আলোচনা করব। তারপরের দিন তোমাদেরকে ভারতের ভূপ্রকৃতি নিয়ে ডিটেলস আলোচনা করব। ওকে, ভালো থেকো, থ্যাংক ইউ। তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা স্ক্রিনে যে আমাদের নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটিতে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখানে আমাদের যে কোর্সগুলো ফেসিলিটি তোমরা পাবে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইমারি, আপার প্রাইমারি, মক টেস্ট, নোটস, ইন্টারভিউ, সমস্ত কোর্সের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। একদম তোমাদের রেঞ্জের মধ্যে ফিজ রাখা হয়েছে। একদম প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি আপ টু এক্সাম, মানে এক্সাম পর্যন্ত প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি থাকবে। তো তোমরা যারা আমাদের কোর্সগুলো বাই করতে চাইছো, এখানে যে নাম্বারটি দেওয়া আছে 9647300217, এখানে রেগুলার ক্লাসের পিডিএফ ক্লাস হবে এই অ্যাপসের মাধ্যমে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, প্রিভিয়াস এর প্রশ্ন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা। ভর্তি চলছে,
তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের পুরো কোর্স সম্পর্কে তোমরা আরো ডিটেলস জানতে পারবে, কবে কখন কিভাবে ক্লাস হয় সমস্ত কিছু।